আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, ওয়েব পেজ ও ওয়েব ডকুমেন্ট। সো ওয়েব পেজ জিনিসটা কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। সো দেখো, ওয়েব পেজ হচ্ছে এক একটা ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট তুমি হচ্ছে একটা পিডিএফ, কি পিডিএফ একটা ডকুমেন্ট। এখন এই পিডিএফটাকে যদি আমরা এমন কোনো একটা মাধ্যমে রাখি যেটা তুমি তোমার অন্য পৃথিবীর অন্য কেউ অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে, ওইটা হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট, ঠিক আছে। এখন দেখো আমাদের ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, গুগল, এগুলাতে ইউটিউব ফেসবুক তো নিজস্ব একটা মানে ওয়েবসাইট। তুমি যদি গুগলে যাও, যদি বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবা, তুমি যদি সার্চ করো মানে যে কোনো বিষয়ে কিন্তু ওয়েবসাইট আছে, তুমি দেখতে পারবা। সো ওগুলা হচ্ছে এক একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরেও বিভিন্ন ধরনের পেজ থাকে, ঠিক আছে। দেখবা যে ওয়েবসাইটে তোমার লেখা থাকে, অডিও ভিডিও থাকে, স্থির ছবি থাকে এবং অ্যানিমেশনও থাকে। দেখো তুমি যদি ইউটিউবের দিকে লক্ষ্য করো, দেখবা যে ইউটিউবে কি হয়, তুমি একটা ভিডিও দেখো এবং ভিডিওকে প্লে করো। প্রথমে কি থাম্বনেল থাকে, ওটা দেখে তোমার পছন্দ হয়, তারপর তুমি কি করো, ভিডিওটা প্লে করো। এটা কি এক ধরনের অডিও থাকে, তারপর আবার তুমি ভিডিও দেখতে পারতেছো। আবার দেখো তুমি ফেসবুকে যাও, তুমি যদি কিছু পোস্ট করো, ছবি পোস্ট করো, স্থির ছবি এগুলা, তারপরে তুমি অ্যানিমেশন দেখতে পারো, ঠিক আছে। এগুলা এক একটা কি ওয়েবসাইটের, ওয়েব পেজের বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ঠিক আছে। এরপরে তুমি যদি ভাবো যে আসলে ওই ওয়েব পেজগুলো কিভাবে তৈরি করা হয়, মূলত একটি ওয়েব পেজ হচ্ছে তোমার এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করা হয়। শুধু এইচটিএমএল না, এর সাথে অন্যান্য অনেক বিষয় আছে যেটা তোমাদের সিলেবাসে নাই। তো মূলত তোমাদের এতটুকু মনে রাখলে চলবে। এরপরে আমরা দেখতে পারি, দেখো এখানে একটা কথা বলা আছে যে ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা যায়, ঠিক আছে। এই যে তুমি গুগলে সার্চ দিয়েছো, ঠিক আছে, তোমার যে প্রয়োজনীয় যে কোনো বিষয়, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ব্রাউজার। কারণ ব্রাউজারে তুমি সার্চ দিয়ে কিন্তু তোমার ওয়েব পেজ, কাঙ্ক্ষিত ওয়েব পেজ পেতে পারো। এরপরে দেখো তুমি এনে এনে একটা হচ্ছে হাইলাইট করে লেখা আছে যে ওয়েব পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরি করা যায়। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়। আমি যেটা বলছি আর কি, একটা ওয়েবসাইটে কিন্তু তোমার অনেকগুলো পেজ থাকে। এখন তুমি যদি ফেসবুকে দেখো যে স্ক্রল করতে থাকো, একটার পর একটা আসতে থাকে, কিন্তু তুমি এরকম অনেক পেজ দেখবা যে উপরে থাকে কি হোম থাকে, অ্যাবাউট থাকে এবং বিভিন্ন সেকশন থাকে, ঠিক আছে। তুমি কিন্তু চাইলেই হোম বাটনে ক্লিক করে আবার হোমে ফিরে যেতে পারো, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনে যায় অ্যাবাউট দেখতে পারো, অপশনে যায় অনেক কাজ করতে পারো, ঠিক আছে। এগুলা কিন্তু তোমার হচ্ছে এক একটি ওয়েব পেজ, এগুলো সংযুক্ত করছে একটার সাথে আরেকটা। এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট। এর পরবর্তীতে হচ্ছে ওয়েবসাইট এনে বলছে যে হাইলাইট যেটা তোমার বইয়ের ভিতরে আছে, বিষয়টা হচ্ছে একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আর ওয়েবসাইটটা প্রথম যেটা তোমার হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট আর কি, সালটা তোমার নৈবিত্তিক আসতে পারে যে প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালের 6ই আগস্ট। এখন দেখো যে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়, এগুলো আসলে সামান্য বেসিক জিনিস, এগুলো তোমরা সবাই জানো। যে প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, ওয়েব পেজগুলো ডিজাইন করতে হয়, ওয়েব পেজগুলো সার্ভার রাখতে হয়। প্রথমে কি করতে হয়, প্রথমে একটু ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। কারণ দেখো তুমি একটা ওয়েবসাইট বানাইলা, বানানোর পরে তুমি ওটা হচ্ছে ওয়েবে ডিপ্লয় করলা, কিন্তু এখন দেখা গেল যে তোমার ওই সে ডোমেইনটা অন্য কেউ চুরি করে ফেলাইছে। তখন তোমার যে তুমি যে এত কষ্ট করে একটা ওয়েবসাইট বানাইলা, এত কিছু দিলা, কন্টেন্ট দিলা, এখন তো এটা তোমার কোনো ভ্যালু নাই। তো তুমি যেহেতু এটা ক্লেম করতে পারো যে এটা তোমার ওয়েবসাইট, তো তোমার এই ওয়েবসাইটের এগেনস্টে তোমার একটা ডোমেইন নেম কিনতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তোমার ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। এখন শুধু তো সাদা সাদা খাতা আর শুধু লেখা দিলেই তোমার ওয়েব পেজ হবে না, ইন্টারেক্টিভ হবে না। কারণ তোমার একটা ওয়েব পেজে ছবি থাকতে পারে, ভিজুয়াল থাকতে পারে, ওই যে তোমার অডিও ভিডিও বিভিন্ন বিষয় থাকে, এগুলো থাকতে মানে থাকতেই হবে আর কি, নাহলে তোমার ওয়েবসাইটটা আর কি সৌন্দর্য বৃদ্ধি পাবে না। এরপরের বিষয়টা হচ্ছে ওয়েব পেজগুলোকে তোমার সার্ভারে রাখতে হবে। এখন তুমি একটা ওয়েবসাইট বানাইলা, বানায় তুমি তোমার কোম্পানির লোকারি লেখা দিলা, এখন তো এটা তো কোনো লাভ নাই। এটা তোমার একটা সার্ভারে রাখতে হবে যাতে তুমি পৃথিবীর অন্যান্য জায়গা থেকে তুমি তোমার ওয়েবসাইটটা, কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা কি করতে পারো, খুঁজে পেতে পারো। এরপরে ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হয়। দেখতে পাচ্ছ, তুমি যদি সার্চ ইঞ্জিনে যদি সাবমিশন না করো, যেমন এই গুগলে সার্চ দিলে দেখবা যে ওয়েবসাইট চলে আসে, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, এগুলোতে তোমার সাবমিশন করতে হয়। এগুলো তুমি আসলে কি একটু জানার জন্য আর কি, তো এরকম পরীক্ষাতে আসে না। এরপরে দেখো যে ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর ভিতরে আছে ওয়েবসাইটের সুবিধা। দেখো এগুলো হচ্ছে তোমার বাংলা পড়া আর কি, আসতে পারে, দেখে রাখতে পারো।
যেমন বলছে যে স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রসারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। পারে, অবশ্যই পারে, করতে পারে। তারপরে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা একটা সুবিধা। তারপরে ওয়েবসাইট লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও থাকে। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইটে ব্যবহার করে অনেক সময় বাঁচায়। অবশ্যই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। অবশ্যই এখন তো বর্তমানে এআই চলে আসছে। তুমি এআইতে কি করো? একটা জিনিস জানার জন্য কি করো? সার্চ দাও, অবশ্যই তোমার হচ্ছে গিয়া ওর মনের মতো করে উত্তর দিয়ে দেয়। অবশ্যই আমাদের হচ্ছে গিয়া অনেক কাজগুলোকে সহজ করছে। তারপরে কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে গ্রাহকদের কাছ থেকে মতামত জানা যায়। অবশ্যই জানা যায়। এখন তুমি হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেট প্লেসে বিভিন্ন বিষয় কিনতে পারবা, মতামত জানতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে আসছে ঘরে বসে থেকে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। এই যে তুমি ইউটিউবে দেখতেছো, এই HTML কোর্সটাই দেখো তুমি। এইটা কি তোমার একটা ওয়েবসাইট দেখতেছো না ইউটিউবে? এই যে তুমি প্রশিক্ষণ নিতেছো। এবারে বিশ্বের নামকরা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। হ্যাঁ, যায়। এরকম অনেক লাইব্রেরি আছে, দেখবা যে তোমার হচ্ছে ওই অরিজিনাল বইয়ের PDF ফাইলগুলো ফ্রিতেই তোমার হচ্ছে দিয়ে রাখে, তুমি সাথে পড়তে পারবা চাইলেই। তারপর আছে কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায়। অবশ্যই যায়। এই যে তোমার হচ্ছে বাংলাদেশে যে যত সরকারি চাকরি বাকরি হয়, ঠিক আছে, এদের কিন্তু তোমার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমার করতে হয়, ওই ফর্মটা ফিল আপ করতে হয়। এরপরে তুমি যদি তোমার হচ্ছে SSC রেজাল্টটা দেখতে চাও, তোমার কিন্তু ওয়েবসাইটে যায় তোমার হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, আইডি দিয়ে তারপর তোমার হচ্ছে রেজাল্টটা জানতে পারো। ঘরে বসে ট্রেন টিকিট, প্লেন, এগুলো তো তোমরা জানো অবশ্যই। তারপরে হোটেল সাইটে ঢুকে রুম বুকিং দেওয়া, সামাজিক সাইটের মাধ্যমে সারা বিশ্বের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই ফেসবুকের বিষয়টা। তারপরে সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম অল্প খরচে করা যায়, এছাড়াও আরও অনেক কাজ করা যায়। রাইট। তো এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো, আসতে পারে। এরপরে চলে যাব, ও আচ্ছা, এই কন্টেন্ট অফ ওয়েব পেজ। দেখো, আমি হচ্ছে ওই ওয়েব পেজে তোমার হচ্ছে এই উইকিপিডিয়াতে সার্চ দিয়েছিলাম, বুঝতে পারছো? দেখো, এই দেখো, এটা হচ্ছে উইকিপিডিয়ার ওয়েবসাইট। তুমি যে এই যে উপরে যে আমি যে হচ্ছে ক্রোমো যে একটা সার্চ ইঞ্জিন আছে, ক্রম, তো ওইটা ইউজ করছি। দেখো, এই জায়গায় যে wikipedia.org আসে, এটা হচ্ছে তোমার ওয়েব অ্যাড্রেস। দেখো, http://wikipedia.org, এইটা নিয়ে, এটা হচ্ছে তোমার ওয়েব অ্যাড্রেস। তো HTTP কি, ডাব্লিউ কি, এগুলো তোমরা জানবা, সমস্যা নেই, এগুলো সবই বলবো। এরপরে যে এই যে বারটা আছে, এটাকে বলে অ্যাড্রেস বার। তুমি যে কোনো ওয়েবসাইটে ঢুকো না কেন, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই জায়গায় শো করে, এর জন্য এটা হচ্ছে অ্যাড্রেস বার। পরবর্তীতে দেখো এই যে সার্চ বার, তুমি এই জায়গায় ওই ওয়েবসাইটের ভিতরে যেগুলো তথ্য আছে তুমি এই জায়গায় সার্চ করে করতে পারো। তারপর দেখো এই যে একটা পৃথিবীর যে পিকচার দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাফিক্স। তারপরে এই দেখো, এই জায়গায় কিন্তু এক একটা লিঙ্ক, তুমি এগুলোতে ক্লিক করলে তোমাকে অন্য একটা ওয়েব পেজে কিংবা হচ্ছে অন্য কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এগুলো হচ্ছে একটা লিঙ্ক। এর পরবর্তীতে দেখো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ, যেটা মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে। ডাব্লিউ হলো পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। বুঝতে পারছো যে সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলো সংস্কৃতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নামে দেওয়া হয়েছে। এই যে আমরা ফেসবুক, ইউটিউব সহ নানা ধরনের যেগুলো আর কি তোমার পাবলিক আছে, ওয়েবে আছে, অ্যাক্সেস করতে পারতেছি, এগুলো সবগুলোকে একত্রিত কি বলা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে? তো এই জায়গাতে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমার নৈবেদিক আসতে পারে যে হাইপারটেক্সট সিস্টেমগুলো ধারণের কাজে লাগে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1986 সালে মার্চে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রূপ লাভ করে, যে প্রস্তাবটা দেয়, উনি সর্বপ্রথম প্রস্তাবটা দেয় আর কি, স্যার টিম বার্নার্স-লি 1986 সালে। এটা পড়তে পারো, এইটা তোমার হচ্ছে MCQ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। এর পরবর্তী দেখি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস দিয়ে এই ভিডিওটা শেষ করব, পরবর্তীতে আবার শুরু করব লেকচারটা। সো দেখো, আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়ে এক সার্ভার আরেক সার্ভারের ডাটা ট্রান্সফার করে। এখন দেখো, তুমি যে একটা ল্যাপটপ ইউজ করতেছো কিংবা ফোন ইউজ করতেছো, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসেরই এক একটি ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে তুমি হচ্ছে তোমার এই এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার, এক ফোনের সাথে আরেক ফোন
তোমার কমিউনিকেশন করতে পারে। যদি এই আইপি অ্যাড্রেস না থাকতো তাহলে তো তুমি হচ্ছে এক ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপ অথবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তুমি যোগাযোগই করতে পারতো না, কারণ এনে ইউনিক কিছুই নাই। তুমি যে একটা জিনিস পাঠাইবা, তুমি কই পাঠাইবা? তোমার তো এর জন্য একটা ইউনিক অ্যাড্রেসের প্রয়োজন আছে। ওই নির্দিষ্ট অ্যাড্রেসে তুমি তো হচ্ছে তোমার ধরো একটা ইমেজ পাঠাইলা, তারপর তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে তুমি ওই কম্পিউটারে পাইলা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এই জায়গা থেকে একটা জিনিস হচ্ছে IANA, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, যে এই সংস্থা আছে, এটাই হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসটা ব্যবস্থাপনা করে থাকে। এরপরে আইপি অ্যাড্রেসের যে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IP4, IP5 এরকম আছে। তো এখন বর্তমানে IP5 চলতেছে। তো একটা আইপি গড়ে ওঠে 32 বিট ব্যবহার করে। এই বিটগুলোর প্রতি 8টিকে নিয়ে গড়ে ওঠে একটি করে অক্টেট। তো আমরা যে আইপি ভার্সন 4 পড়ব, তো এই আইপি ভার্সন 4-এ আমাদের মোট 32টা বিট রয়েছে। এই 32টা বিটের এক এক মানে 8টি, প্রতি 8টিকে নিয়ে একটি করে অক্টেট তৈরি হয়েছে। এখন এই আইপি অ্যাড্রেস থাকছে 4টি অক্টেট বা 32 বিট। তো তুমি যদি দেখো, যদি 8টি করে নাও, দেখবা যে তোমার হচ্ছে 4টি অক্টেট হবে, ঠিক আছে? এরপর দেখো যে প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক হয়ে থাকে। প্রথম দুটি অক্টেট নেটওয়ার্ক আইডি ও পরের দুটি অক্টেট হোস্ট আইডি প্রকাশ করে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমার এই যে বাইনারিতে প্রকাশ করছে, এরপরে হচ্ছে ডেসিমালে, এরপরে হেক্সাডেসিমালে। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। সো এই যে দেখো কি বলছে যে আইপি ভার্সন 4 অ্যাড্রেস ফরম্যাট। দেখো এই যে অক্টেট, এই যে অক্টেট, এই যে অক্টেট, এই যে অক্টেট, মোট 4টা অক্টেট আছে। দেখো এইটাগুলো কিন্তু তোমার হচ্ছে ডেসিমালে প্রকাশ করছে, নিচে এগুলো বাইনারিতে প্রকাশ করছে। দেখো এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিট আছে। এরকম মোট 4টি অক্টেট আছে। সো আজকে এতটুকুই, ভিডিওটা অনেক বড় যেতেছে। আমরা নেক্সট লেকচারে বাকি অংশটুকু বলবো। আসসালামু আলাইকুম।